Morning, everyone. জানি না কারো কোনো কোশ্চেন? গ্রেড হয়তো আজকে দিয়ে দিব। ইচ্ছা আছে ক্লাসের মাঝখানে দিয়ে দেওয়ার।
চলো আমরা আমাদের আজকের পড়াশোনা শুরু করি। আমাদের আজকের টপিক ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স পড়ানো শুরু করার আগে তোমাদের সি প্লাস প্লাস এ যেহেতু পড়ে আসছো ইনহেরিটেন্স, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যে তোমরা ইনহেরিটেন্স বলতে কি বুঝো। আমার বিশ্বাস তোমরা যা বুঝো সেটা ভুল। তোমাদের ভুলগুলা আজকে আমি রিয়েলাইজ করাবো, তো তোমরা এতদিন ভুল জানতা। ওকে, সো দেখি কার কি মনে হয় ইনহেরিটেন্স বলতে তোমরা কে কি বুঝো, বলো দেখি। অ্যান্সার দিতে হবে বাবা। যদি তোমরা ভুল না করো তাহলে আমি তোমাদের ভুল ঠিক করাবো কিভাবে? প্যারেন্ট ক্লাসের মেথড গুলিকে আমরা সাব ক্লাসে নিয়ে আসতে পারবো। প্যারেন্ট ক্লাসের মেথডগুলোকে সাব ক্লাসে নিয়ে আসতে পারবো, আচ্ছা ওকে। আর কোনো অ্যান্সার? বলো, বলতে থাকো, যার যা মনে হয় বলতে থাকো। বলো। কথা বলতে হবে বাবা, কথা বলতে হবে, কথা না বললে হবে না। স্যার প্যারেন্ট ক্লাসের যে স্যার ভেরিয়েবল গুলো আছে স্যার প্রপার্টি, ওগুলো স্যার চাইল্ড ক্লাস ইউজ করতে পারে স্যার। প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবল প্রপার্টি গুলো চাইল্ড ক্লাস ইউজ করতে যদি পারে। স্যার পাবলিক আর প্রোটেক্টেড থাকে স্যার। পাবলিক আর প্রোটেক্টেড থাকে, আচ্ছা। আচ্ছা দিতে হবে, একজন একজনকে দিতে থাকো। যদি কোনো কারেক্ট অ্যান্সার পেয়ে যায় তাহলে আমি ওখানে থেমে যাব। বলতে থাকো, আরো কে কয়েকজন বলো দেখি অন্য কোন অ্যান্সার আসে নাকি কারো কাছ থেকে। স্যার ইনহেরিটেন্স হচ্ছে একটি ক্লাসকে পরিবর্তন ও বর্ধিত করা, একটি নতুন তৈরি করা। ক্লাসকে নতুন পরিবর্তন করে নতুন আরেকটি তৈরি করা। আচ্ছা, পরিবর্তন করে নতুন একটা ক্রিয়েট করা, ঠিক আছে। আর কোন অ্যান্সার? রিয়েল লাইফের কথা চিন্তা করো তো, রিয়েল লাইফে ইনহেরিটেন্স বলতে কি বুঝো? যেমন স্যার বাবার গুণ থেকে। স্যার বাবার সম্পত্তি স্যার ছেলে উত্তরাধিকারী, এটা হবে স্যার। বাবার সম্পত্তি ছেলে উত্তরাধিকার ভাবে পাবে, এটা ইনহেরিটেন্স। আচ্ছা, কখন পাবে ছেলে? যখন স্যার বাবা স্যার লিখে দেবে। বাবা লিখে দিবে, আর যদি বাবা লিখে না দেয়? স্যার তাও পাবে। কখন পাবে? স্যার মরে যাওয়ার পর পাবে। বা মরে গেলে বাবার যে টাকা পয়সা এগুলো সব ছেলে পাবে, মেয়ে পাবে না? জি স্যার ছেলেই পাবে। পাবে, ইয়েস স্যার। মেয়ে পাবে না? পাবে স্যার। তাহলে ছেলে শব্দটা ইউজ না করে সন্তান শব্দটা ইউজ করো। হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে যে রিয়েল লাইফে আমরা ইনহেরিটেন্স বলতে এটা বুঝতেছি, কিন্তু বিশ্বাস করো এখানেও একটু ভুল আছে। ইনহেরিটেন্সের এক্সাম্পল তোমাদের কাছে জানতে চাইলে তোমরা সবসময় বাপ মারে মেরে ফেলো, বাপ মারে মেরে ফেলো, বাপ মার টাকা পয়সা নিজেরা নিয়ে নাও।
টাকা পয়সায় কি কেন ইনহেরিট করতে হবে? আর কিছু নাই ইনহেরিটেন্স করার জন্য? জেনেটিক্স আছে স্যার। জেনেটিক্স আছে। তো এই জেনেটিক্স এর ইনহেরিটেন্সটা কখন হয়? আপনি মারা যাওয়ার পরে? না স্যার, কখন হয়? স্যার জন্মানোর পর থেকে। জন্মানোর সময় থেকে। জি স্যার, ফ্রম দ্য টাইম। এই কথাটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি আমি, যে তোমাদেরকে যখনই ইনহেরিটেন্স এর ব্যাপারে জানতে চাওয়া হয়, জিজ্ঞাসা করা হয়, তোমরা সব সময় চিন্তা করো কি বাপ মা মরে যাবে, বাপ মা মরে গেলে টাকা পয়সাগুলো আমরা পেয়ে যাব। মানে কেন এই জিনিসটা বোঝার জন্য, জানার জন্য, বোঝানোর জন্য বাপ মারে মাইরা ফেলার টাকা পয়সা সব নিয়ে যেতে হবে। অথচ আমরা যখন জন্মগ্রহণ করছি ঠিক তখনই ইনহেরিটেন্সটা হইছে। ইনহেরিটেন্সের সম্পর্ক মৃত্যুর সাথে না, জন্মের সাথে। এবং আমরা যখন জন্মগ্রহণ করছি তখন বাবা মার কিছু ক্যারেক্টারিস্টিক আমরা পাইছি, কিছু বৈশিষ্ট্য আমরা পাইছি। চলো বায়োলজি পড়ি। ছোটবেলায় আমরা পড়ে আসছি যে আমাদের হিউম্যান বডির প্রত্যেকটা সেলে 23 জোড়া ক্রোমোজোম আছে। সেলেই তো মনে হয় নাকি? ডিএনএ তে কোথায়? ডিএনএ ডিএনএ তে না? আচ্ছা, ডিএনএ তে 23 জোড়া ক্রোমোজোম আছে। আচ্ছা, ডিএনএ তো কোষের মধ্যে, সেলের মধ্যেই থাকে, সো আলটিমেটলি সেলের মধ্যে আছে, হোয়াটএভার। সো 23 জোড়া ক্রোমোজোম থাকে। 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোমই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক গুলা ডিফাইন করে। এই ক্রোমোজোম গুলো আমরা কোথা থেকে পাইছি? বা আমার কাছ থেকে পাইছি, তাই না? তো কখন পাইছি? কখন পাইছি? যখন আমাদের বডির ফার্স্ট সেলটা ক্রিয়েট হয়েছে, ডিএনএটা ক্রিয়েট হয়েছে, তখন কি আমরা এই 23 জোড়া ক্রোমোজোম পাইছি, যার মধ্যে 22 জোড়া ক্রোমোজোম আমাদের ক্যারেক্টারিস্টিক গুলা ডিপেন্ড করে, তাই না? তো এটা আমরা কখন পাইছি? আমাদের জন্মগ্রহণ করার সময়, আমাদের যখন ফার্স্ট সেলটা ক্রিয়েট হয়েছে তখন আমরা এগুলা পেয়ে গেছি। এটার জন্য বাপ মাকে মেরে ফেলানো লাগে নাই। ওকে, এবং এটা যে পাই আমরা, সেটার প্রমাণ কি অনেক সময় বলে না যে ছেলেটা দেখতে বাবার মতো হয়েছে বা মেয়েটা একদম মায়ের মতো হয়েছে। আসলে একটু গল্প করি, আমরা হ্যারি পটার মুভি দেখছো তোমরা? জি স্যার। না স্যার, হ্যারি পটার এর প্রত্যেকটা মুভিতে হ্যারিকে একটা কমন লাইন শুনতে হয়েছে, হ্যারি ইউ হ্যাভ ইউর মাদার্স আইস। হ্যারির চোখ হ্যারির মায়ের মতো, তাই না? এই লাইনটা প্রত্যেকটা মুভিতে একবার করে হইলেও আছে। হ্যারি ইউ হ্যাভ ইউর মাদার্স আইস, ইউ রিয়েলি হ্যাভ ইউর মাদার্স আইস, ইউর আইস দোজ আর লিলিস। এই লাইনগুলা, এই টাইপের লাইন হ্যারিকে প্রত্যেকটা মুভিতেই শুনতে হয়েছে। এটাও ইনহেরিটেন্স। মায়ের মতো চোখ পাইছে হ্যারি, তাই না? আসো এবার মুভি বাদ দাও, আমি আমার রিয়েল লাইফের কথা বলি। আমার চাচাদের মাথায় অলরেডি টাক পড়ে গেছে, আমার আব্বার মাথায় টাক পড়ে গেছে, আমার কাজিনদের মাথায় পড়তেছে, একজনের মাথায় পড়ছে আরেকজনের মাথায় পড়তেছে। তার মানে আমার ফিউচারে কি আছে? টাক আমার মাথায়ও টাক পড়বে, তাই না? সো এটাও আমি প্যারেন্টের কাছ থেকে ইনহেরিট করছি, তাই না? সো এই সবই হচ্ছে ইনহেরিটেন্স। ওকে, সবই হচ্ছে ইনহেরিটেন্সের এক্সাম্পল, রিয়েল লাইফ ইনহেরিটেন্স। এরপরে তো বাপ মা মরে গেলে টাকা পয়সা পাবো, সেটা পরের বিষয়। ঠিক আছে, তাহলে একটা জিনিস আমি তোমাদেরকে হয়তোবা বোঝানোর চেষ্টা করতেছি যে ইনহেরিটেন্সের সম্পর্ক জন্মের সাথে, মৃত্যুর সাথে না। আমরা জন্মগ্রহণ করার সময় ইনহেরিটেন্স হয়ে গেছে, এবং ইনহেরিটেন্সের কারণে বাবা মার যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে সেগুলো আমরা পাইছি। বাবা মার ক্যারেক্টারিস্টিক গুলা পাওয়াটা ইনহেরিটেন্স না, ইনহেরিটেন্সের কারণে ওগুলা পাইছি। কজ এন্ড এফেক্ট, কজ হচ্ছে ইনহেরিটেন্স, এফেক্ট হচ্ছে পাওয়া। ওকে, এটা ডেফিনেশন না, এটা কজ এন্ড এফেক্ট রিলেশন।
এটার কারণে ওইটা হইছে, ওই হওয়াটা ইনহেরিটেন্স না, হওয়াটা কারণ না, কারণে হইছে, হওয়াটা কারণ না। ওকে, তো তোমরা যেই অ্যান্সারটা দিচ্ছিলা ইনিশিয়ালি, ইনহেরিটেন্স হচ্ছে প্যারেন্ট ক্লাসের অ্যাট্রিবিউট গুলোকে চাইল্ড ক্লাসের মধ্যে পাওয়া, নো, দিস ইজ নট ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের কারণে এটা পাবো, পাওয়াটা ইনহেরিটেন্স না, ইনহেরিটেন্সের কারণে পাবো। আবারও কজ এন্ড এফেক্ট, কজ হচ্ছে ইনহেরিটেন্স, এফেক্ট হচ্ছে পাওয়া, প্যারেন্ট ক্লাসের অ্যাট্রিবিউট চাইল্ড ক্লাসের পাওয়া। আগে কজ হয় তারপরে এফেক্ট হয়। ওকে, আগে এফেক্ট তারপরে কজ না। ওকে, এই বন্ধ বোঝাতে পেরেছি? স্যার ইয়েস স্যার। মিটার গ্রেড আপলোড করা হয়ে গেছে, চেক করে দেখতে পারো। স্যার বলো। স্যার তাহলে কি স্যার সি প্লাস প্লাসে যা পড়েছিলাম ওটা কি স্যার ভুল ছিল? এটাকে তুমি ভুল বলতে পারো না, হ্যাঁ, সেটাকে তুমি ভুল বলতে পারো না। এটা হচ্ছে পার্সপেক্টিভ। ছোটবেলায় এক পার্সপেক্টিভ থেকে দেখছো, এখন বড় হইছো, এখন একটু ভালো মতো পার্সপেক্টিভটা বুঝো। ইনহেরিটেন্সের কারণে ওগুলা পাবো, ওগুলা যে পাচ্ছি, পাওয়াটা তো কোনো ভুল না, ভুল হচ্ছে কথাটার মধ্যে। ওকে, ভুল হচ্ছে কথাটার মধ্যে, পাওয়াটা ভুল না। পাচ্ছি তো অবশ্যই পাচ্ছি, ঠিক আছে, কিন্তু এটা ইনহেরিটেন্সের কারণে পাচ্ছি, পাওয়াটা ইনহেরিটেন্স না। ছোটবেলায় হয়তো আমাদেরকে পার্সপেক্টিভটা একটু ইজি রাখার জন্য আমাদেরকে বলছে যে প্যারেন্ট ক্লাসের অ্যাট্রিবিউট চাইল্ড ক্লাসে চলে আসতেছে, এই ঘটনাটাই হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স একটু উল্টায় বলছে, ইনহেরিটেন্সের কারণে ওটা পাইছি, পাওয়ার কারণে ইনহেরিটেন্স হইছে না। ওকে, যাই হোক, মিডের গ্রেড আপলোড করেছি, ক্লাসে এ প্লাস আছে আই গেস 6 জনের, ফেল করেছে আই গেস 3 জন। মিডের গ্রেডটা দেখো, মিডের গ্রেড নিয়ে কারো কিছু বলার থাকলে বলো। স্যার ল্যাপটপ 3টা কাউন্ট হবে না? বেস্ট। হ্যাঁ, পেজ 3 তো। স্যার গ্রেড এ স্যার 50-এ কত পাইতে হয় স্যার? সেজন্য গ্রেড এ, জি স্যার। এ মনে হয় 42.5।
তাহলে মিডের গ্রেড নিয়ে কারো কিছু বলার নাই? ওকে, চলো তাহলে পড়াশোনা স্যার। কন্টিনিউ। বলো। স্যার আমারটা একটু দেখবেন স্যার একটু। দেখলাম, বলো। স্যার আমার স্যার মনে হচ্ছে স্যার আমার এখানে মনে হয় যোগে ভুল হয়েছে স্যার, একটু যদি দেখতেন। তোকে ভুল হয়েছে, কত পাবো তোমার কি মনে হয়? স্যার 40 হয় স্যার। 40 হয়? আচ্ছা, তবে হলো 40, একটু বুঝি। তোমার কুইজ 1 পেয়েছো 5.5, কুইজ 2 তে পেয়েছো 17, সো বেস্ট 1 17, ল্যাব 1 5, ল্যাব 2 5, ল্যাব 3 6, ল্যাব 4 5। তো এখান থেকে বেস্ট 3 নিয়ে সেটাকে 10 এ কনভার্ট করা হয়েছে 11, 17 আর 11 28। মিডের কুইজ দিয়েছো 20 এ স্যার পেয়েছো তার 60। কথা ঠিক আছে, স্যার স্যার হ্যাঁ? সব ঠিক আছে, বুঝতে পারছি স্যার। তুমি মনে হয় 55 তে হিসাব করতেছিলে একটু আগে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার মার্কসের ব্রেকডাউনটা আরেকবার বুঝাবেন? মার্কসের ব্রেকডাউন? জি স্যার। মার্কসের বেস ব্রেকডাউন হচ্ছে, আমি চ্যাট বক্সে লিখেই দিচ্ছি আরো একবার। ওকে স্যার, থ্যাংক ইউ। is best 1 15, lab task best 3 10, mid quiz 15, আর হচ্ছে ভাইবা। স্যার আমরা 17 মার্কসের এটা কি 15 তে কনভার্ট করব? 17 কে 15 তে কেন কনভার্ট করবা? কোন 17? আচ্ছা স্যার, যে মানে ওই শুরুতে যে ক্লাস টেস্ট গুলা দিয়েছিলাম, মানে কিসে যদি quiz- কেউ 15 তে 17 পেয়ে থাকো তাহলে সে 17ই ধরবা, ওটা কেন 15 বানা? ঠিক আছে। স্যার ল্যাপটপ স্যার বেস 3 কাউন্ট করলে 15 তো হয় স্যার। 15 কে 10 এ কনভার্ট করেছি। স্যার অ্যাটেন্ডেন্সে মার্ক নাই না? তুমি ক্লাসে জয়েন দিয়ে ঘুমায় থাকবা, সেটার জন্য মার্ক কিভাবে আশা করো বাবা? অ্যাটেন্ডেন্সে মার্কের লোভ দেখায় যদি ক্লাসে স্টুডেন্ট আনতে হয়, তাহলে বাবা আমি ওই ভালো টিচার না। স্টুডেন্ট ক্লাসে আসবে পড়াশোনা করার জন্য, অ্যাটেন্ডেন্সের মার্কের জন্য না। কিংবা উল্টা করে বললে, তুমি যদি অ্যাটেন্ডেন্সের মার্কের লোভে ক্লাসে আসো, তাহলে বাবা তুমি ভালো স্টুডেন্ট না। আমিও ভালো না, তুমিও ভালো না। পড়াশোনা শুরু করবো আবার। জি স্যার। ওকে, সো একটু আগে আমরা গল্প করছিলাম এবং গল্প থেকে আমরা জানতে পারছিলাম যে ইনহেরিটেন্সের সম্পর্ক জন্মের সাথে, মৃত্যুর সাথে না। আমরা যখন জন্মগ্রহণ করি তখনই ইনহেরিটেন্সটা হয়ে যায়। এই কনসেপ্টটাকে যদি এবার আমরা প্রোগ্রামিং এ নিয়ে আসি, আমাদের রিয়েল লাইফে মানুষের ক্ষেত্রে ইনহেরিটেন্স ছিল যে একটা এক্সিস্টিং মানুষ থেকে যখন নতুন একটা মানুষ ক্রিয়েট হচ্ছে, যখন আমাদের জন্ম হচ্ছে, তাই না? এক্সিস্টিং একটা মানুষ ছিল, সেই মানুষ থেকে আমরা নতুন মানুষ ক্রিয়েট হচ্ছি। এই ক্রিয়েট হওয়ার
হওয়ার কারণে ইনহেরিটেন্স হয়ে যাচ্ছে। ওকে, সো এই কনসেপ্টটাকেই যদি এখন আমরা প্রোগ্রামিং এ নিয়ে আসি তাহলে কি বলবো, একটা এক্সিস্টিং ক্লাস থেকে নতুন ক্লাস ক্রিয়েট হওয়ার যে প্রসেস তাকেই আমরা বলছি ইনহেরিটেন্স। ওকে, একটা এক্সিস্টিং ক্লাস আগে থেকে আছে, সেই ক্লাসটাকে ইউজ করে বা আমরা নতুন একটা ক্লাস বানাবো। এই যে নতুন ক্লাস বানানোর কারণেই যে ঘটনাটা ঘটতেছে সেই ঘটনাকে আমরা বলছি ইনহেরিটেন্স। ওকে, এই ইনহেরিটেন্স হওয়ার কারণে যেই ক্লাসটা থেকে নতুন ক্লাস ক্রিয়েট করছি, যে এক্সিস্টিং ক্লাসটা থেকে নতুন ক্লাস ক্রিয়েট করা হয়েছে সেই এক্সিস্টিং ক্লাসটাকে বলা হচ্ছে প্যারেন্ট ক্লাস, আর যেই নতুন ক্লাস ক্রিয়েট করা হয়েছে নতুন ক্লাসটাকে বলা হচ্ছে চাইল্ড ক্লাস। ওকে, প্যারেন্ট ক্লাস কে হচ্ছে যাকে ইউজ করে আমরা নতুন ক্লাস বানাচ্ছি সে হচ্ছে প্যারেন্ট ক্লাস, আর চাইল্ড ক্লাস কে হচ্ছে যে নতুন ক্লাসটা ক্রিয়েট করা হচ্ছে সেই নতুন ক্লাসটা হচ্ছে চাইল্ড ক্লাস। ওকে, প্যারেন্ট ক্লাসের কিছু আরো নাম আছে, সুপার ক্লাস, বেস ক্লাস। চাইল্ড ক্লাসেরও কিছু নাম আছে, সাব ক্লাস, ডিরাইভ ক্লাস, এরকম। ঠিক আছে, আর এই যে ইনহেরিটেন্স হচ্ছে, ইনহেরিটেন্স হওয়ার কারণে একটা প্যারেন্ট চাইল্ড রিলেশন ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এই প্যারেন্ট চাইল্ড রিলেশন ক্রিয়েট হওয়ার কারণে কি হয়েছে, যে আমাদের প্যারেন্ট ক্লাসের যে অ্যাট্রিবিউট ছিল, যে মেথড ছিল, সবগুলো অ্যাট্রিবিউট সবগুলা মেথড চাইল্ড ক্লাস পেয়ে যাবে। এই জায়গাটাতে তোমাদের আরো একটা ভুল ধারণা আছে। কি ভুল ধারণা? তোমরা মনে করো যে শুধুমাত্র পাবলিক আর প্রোটেক্টেড এই দুই ধরনের অ্যাট্রিবিউট ইনহেরিট হবে। না, ইনহেরিট হবে সবাই, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, প্যাকেজ, সবগুলো অ্যাট্রিবিউট কিংবা সবগুলা মেথড, সবাই যা আছে প্যারেন্টের সবকিছুই ইনহেরিট হয়ে চাইল্ডের কাছে যাবে। ওকে, চাইল্ড সবাইকেই পাবে, অ্যাক্সেস করতে পারবে কিনা সেটা পরের বিষয়। ইনহেরিট করবে সবগুলো অ্যাট্রিবিউট সবগুলা মেথডকে, কিন্তু হয়তোবা সবগুলো অ্যাট্রিবিউট বা সবগুলা মেথডে সে অ্যাক্সেস করতে পারবে না। অ্যাক্সেস করাটা পুরোটাই ডিপেন্ড করবে অ্যাক্সেস মডিফায়ারের উপর। ওকে, সো ইনহেরিট হবে সবাই, কিন্তু সবাই হয়তোবা অ্যাক্সেসেবল হবে না। ওকে, যে বাংলা সিনেমা মতো করে যদি বলতে হয়, যে অনেক সময় বাবা বলে না, বাংলা সিনেমাতে যারা বাবার ক্যারেক্টারে থাকে তারা এরকম ডায়লগ দেয় না, যে আমার এই বাড়ি গাড়ি ধন সম্পত্তি সবকিছুই তো, টাকা পয়সা সবকিছুই তো তোমার, সন্তানকে বলে না, তো সবকিছুই সন্তান পাবে। কিন্তু এই ডায়লগটা দেওয়ার কয়েক আধা ঘন্টা পরেই দেখা যায় বাবা এরকম একটা ডায়লগ দেয় যে বেরিয়ে যায় আমার বাসা থেকে, তাই না? তো বাসা থেকে বের করে দিল, বাসাটা ইনহেরিটেন্সের কারণে ছেলেটা পাইছে ঠিকই, কিন্তু এক্সেস করতে পারতেছে না। ওকে, সো এই হচ্ছে আমাদের ইনহেরিটেন্সের বেসিক কনসেপ্ট। আবার যদি একটু বলি, একটা এক্সিস্টিং ক্লাস থেকে নতুন একটা ক্লাস ক্রিয়েট করাটাই হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের কারণে একটা প্যারেন্ট চাইল্ড রিলেশন ক্রিয়েট হয়, যেই ক্লাসটা থেকে নতুন ক্লাস ক্রিয়েট করা হয়েছে সেই ক্লাসকে আমরা বলছি প্যারেন্ট ক্লাস। যে নতুন ক্লাসটা ক্রিয়েট হয়েছে সেই নতুন ক্লাসটাকে আমরা বলছি চাইল্ড ক্লাস। প্যারেন্ট ক্লাসের ইনহেরিটেন্সের কারণে প্যারেন্ট ক্লাসের সবগুলো অ্যাট্রিবিউট সবগুলো মেথড চাইল্ড ক্লাসের মধ্যে চলে আসবে। এই ইনহেরিটেন্সটা আমরা কেন করি? ইনহেরিটেন্সটা আমরা করি কোডের রিইউজেবিলিটি বাড়ানোর জন্য। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা উদ্দেশ্যই ছিল যে কোডের রিইউজেবিলিটি বাড়াইতে হবে। রিইউজেবিলিটি মানে একটা কোড যেটা আমি একবার লিখছি সেটাকে আমি সেকেন্ড টাইম আর লিখবো না, যে কোডটা এর আগে একবার লিখছি সেই কোডটাকে আবার ইউজ করব, রিইউজ করব। ওকে, এটা ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা উদ্দেশ্য। এর সাথে আরো একটা উদ্দেশ্য ছিল যে কোডের পরিমাণ কমানো। সো ইনহেরিটেন্স যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কোডের যেরকম রিইউজেবিলিটি বাড়বে, কারণ একটা ক্লাসকে ইউজ করে নতুন ক্লাস বানাচ্ছো, সো একটা ক্লাসের মধ্যে যা কিছু ছিল, যত অ্যাট্রিবিউট ছিল, যত মেথড ছিল, তার কোনো কিছু তোমাকে সেকেন্ড টাইম আর লেখা লাগতেছে না, ইনহেরিটেন্সের কারণে সবকিছু চলে আসতেছে। পাশাপাশি কোডের পরিমাণও কমে যাবে। তো ইনহেরিটেন্স যদি অ্যাপ্লাই করো কোডের মধ্যে রিইউজেবিলিটি বাড়বে এবং কোডের পরিমাণ কমবে। এই কারণে ইনহেরিটেন্সটা অ্যাকচুয়ালি আমরা অ্যাপ্লাই করি। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দেই, স্লাইডটা ওপেন করি। স্লাইড ওপেন আছে যদিও, সকালবেলা ওপেন করছিলাম আর করা হয়নি। স্ক্রিনটা শেয়ার দিই, দেখো এটা আমাদের প্রথম স্লাইডটা। হ্যাঁ,
প্রথম স্লাইডে যা কিছু আছে তার সবই কিন্তু এতক্ষণ আমি গল্প করে করে বলছি, লাস্টের পয়েন্টটা ছাড়া। লাস্টের পয়েন্টে এক্সাম্পল আছে, এক্সাম্পলের আগ পর্যন্ত যে কয়টা পয়েন্ট, 6টা আছে মনে হয়, 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা পয়েন্ট আছে। 6টা পয়েন্টই কিন্তু এতক্ষণ ধরে আমি গল্পের মধ্যে মধ্যে বলে আসছি। তো এই 6টা পয়েন্ট রিভাইজ করো, যদি কোনো কোশ্চেন থাকে এই 6টা পয়েন্ট থেকে আগে কোশ্চেন করো, তারপরে সামনে আগাবো।
Abara question. নো স্যার। চলো সামনে আগাবো। শুনতে পাচ্ছ? Yes. ওকে, চলো এক্সাম্পলটা আছে এখানে, ইনহেরিটেন্সের এক্সাম্পল। এখানে একটা দেখো পার্সন নামের একটা ক্লাস, এখানে একটা টিচার নামের ক্লাস, মাঝখানে যে অ্যারোটা, এই অ্যারোটাকে আমরা বলছি ইনহেরিটেন্সের অ্যারো। অ্যারোর মাথাটা যার দিকে সে হচ্ছে প্যারেন্ট, আর অ্যারোর লেজটা যার দিকে সে হচ্ছে চাইল্ড। ওকে, এই অ্যারোটা দিয়ে বোঝাচ্ছে যে টিচার হচ্ছে একটা চাইল্ড ক্লাস আর পার্সন হচ্ছে একটা প্যারেন্ট ক্লাস। এই যে প্যারেন্ট চাইল্ড হচ্ছে, এই প্যারেন্ট চাইল্ড হওয়ার জন্য আরেকটা রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্টটাকে আমরা বলছি ইজ এ রিলেশন। ইজ এ রিলেশনটা কিরকম দেখো, টিচার ইজ এ পারসন, এই কথাটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হয়। টিচার ইজ এ পারসন কথাটা এখানে অ্যাপ্লিকেবল হয়। যেহেতু এই কথাটা এখানে অ্যাপ্লিকেবল হয়, তাই আমরা বলছি এখানে ইনহেরিটেন্স অ্যাপ্লাই করা যাবে। যদি কথাটা ইজ এ কথাটা অ্যাপ্লিকেবল না হইতো, তাহলে এখানে আমরা ইনহেরিটেন্স অ্যাপ্লাই করতাম না। খেয়াল করে দেখো, পারসন একটা ক্লাস, কার আরেকটা ক্লাস। পারসন আর কার এই দুইটার মধ্যে কি ইজ এ কথাটা অ্যাপ্লিকেবল হয়? নো স্যার। পারসন ইজ এ কার হয় না, কার ইজ এ পারসন এই কথাটাও হয় না। এতে একটা হয় না, তাই এখানে কার আর পারসনের মধ্যে আমরা ইনহেরিটেন্স অ্যাপ্লাই করতে পারবো না। এখানে আমরা ইনহেরিটেন্স অ্যাপ্লাই করতে পারবো না। পারবো না কথা বলে ভুল হবে, পারবো কিন্তু ভুল হবে। ওকে, যদি ইনহেরিটেন্স অ্যাপ্লাই করি তাহলে এখানে ভুল হয়ে যাবে, সো এটা করা যাবে না। এটা গেল এক নাম্বার। এরপরে দেখো, মনে করো চিন্তা করো স্টুডেন্ট আর কোর্স ইজ এ হয়? ইজ এ কথাটা কি হয় এখানে? ইয়েস স্যার। স্টুডেন্ট আর কোর্সের মধ্যে কিভাবে ইজ এ হয় বাবা? স্টুডেন্ট ইজ এ কোর্স, তুমি কি একটা কোর্স? নো স্যার, নো স্যার। তাহলে এখানেও হয় না, তাহলে এখানেও আমরা ইনহেরিটেন্স অ্যাপ্লাই করাটা ঠিক হবে না। ওকে, এবার চিন্তা করো স্টুডেন্ট ইজ এ পারসন। স্যার হবে স্যার। তাহলে এখানে ইনহেরিটেন্স অ্যাপ্লাই করা যাবে। তারপরে চিন্তা করো যে মনে করো ক্রিকেট ইজ এ গেম। হয় স্যার। প্লেয়ার ইজ এ গেম। নো স্যার। ঠিক আছে, সো যেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে মন চাইলো আর প্যারেন্ট চাইল্ড বানাই দিলাম, ইনহেরিটেন্স করাই দিলাম, মন চাইলে এটা করা যাবে না।
মনকে বুঝাইতে হবে। ওকে, ইনহেরিটেন্স অ্যাপ্লাই করার জন্য এই রিকোয়ারমেন্টটা আমাদের লাগবে, ইজ এ রিলেশনের রিকোয়ারমেন্ট। যদি ইজ এ রিলেশন হয় তাহলে আমরা ইনহেরিটেন্স করব, যদি ইজ এ রিলেশন না হয় তাহলে আমরা ইনহেরিটেন্স করব না। ওকে, বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, সো এখানে দেখো টিচার আর পারসন, টিচার ইজ এ পারসন, পারসন ইজ এ টিচার কি হয় চিন্তা করো তো। টিচার ইজ এ পারসন, পারসন ইজ এ টিচার, কোনটা? টিচার ইজ এ পারসন। টিচার ইজ এ পারসন, পারসন ইজ এ টিচার হয় না কেন? যদি পারসন ইজ এ টিচার হতো তাহলে সব পারসনই টিচার হইতো, তুমিও টিচার হইতো, আমিও টিচার হইতাম, বাট এই মুহূর্তে তো তোমরা স্টুডেন্ট, তোমরা তো টিচার না। সো তোমরা পারসন ঠিকই কিন্তু তোমরা টিচার না, যে কারণে পারসন হচ্ছে প্যারেন্ট ক্লাস, টিচার হচ্ছে চাইল্ড ক্লাস। সব টিচারই পারসন হবে কিন্তু সব পারসন টিচার হবে না। সেম কথাটা স্টুডেন্ট আর পারসনের ক্ষেত্রে বলতে পারি, ঠিক আছে? স্টুডেন্ট ইজ এ পারসন, সব স্টুডেন্টই পারসন হবে কিন্তু সব পারসন স্টুডেন্ট হবে না, ঠিক আছে? সো যার দিকে আরো মাথা থাকবে সে হবে প্যারেন্ট, যার দিকে লেজ থাকবে সে হবে চাইল্ড। ইজ এটা বলা হয় চাইল্ড থেকে প্যারেন্টের দিকে। টিচার ইজ এ পারসন। ওকে, সামনে আগাই। সামনে আগানোর আগে দেখো, মনে করো পারসন ক্লাসে দুইটা অ্যাট্রিবিউট আছে, নেম আর এজ। টিচার ক্লাসেও দুইটা অ্যাট্রিবিউট আছে, আইডি আর রুম নাম্বার। ইনহেরিটেন্সের কারণে কি হবে আমাদের এই পয়েন্টে বলে দিয়েছে, ইনহেরিটেন্সের কারণে কি হয়, চাইল্ড ক্লাস প্যারেন্টের সব কিছু পেয়ে যায়। তাহলে ইনহেরিটেন্সের কারণে টিচার ক্লাসটা কি করবে, নেম এজ এই দুইটা অ্যাট্রিবিউটকে পেয়ে যাবে। চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের সবগুলো অ্যাট্রিবিউট পেয়ে গেছে। ওকে, উল্টাটা কি হবে, পারসন কি টিচারের অ্যাট্রিবিউট আইডি আর রুম নাম্বার পাবে? নো স্যার। তাই না? ঠিক আছে, সো প্যারেন্টের অ্যাট্রিবিউট গুলো চাইল্ড পেয়ে যাবে। ঠিক আছে, চলো সামনে আগে। এখন যে সব কথাবার্তা বলছি একটু আগে, গল্পের মধ্যে যা যা বসে সবকিছু এখানে আছে, যে এ সাব ক্লাস ইনহেরিটস অল দি ডেটা অ্যাট্রিবিউটস অফ এ সুপার ক্লাস। চাইল্ড ক্লাস কি করে, সবগুলো অ্যাট্রিবিউটকে ইনহেরিট করে, আবার চাইল্ড ক্লাস কি করে, সবগুলো মেথডকে ইনহেরিট করে। এই কথাটাই কিন্তু এখানেই আমি বলছি, চাইল্ড ক্লাস রিসিভস অল দি অ্যাট্রিবিউটস এন্ড মেথডস অফ দ্য প্যারেন্ট ক্লাস। আরো বলছে কি, চাইল্ড ক্লাস ক্যান অ্যাড নিউ ফাংশনালিটি, ইউজ ইনহেরিটেড ফাংশনালিটি। চাইল্ড ক্লাস যদি চায় প্যারেন্ট ক্লাস থেকে যা ইনহেরিট করছে শুধু নিজের মধ্যে ওগুলাই রাখবে, আবার চাইলে এর সাথে আরো জিনিসপত্র অ্যাড করবে। ওকে, দুইটাই পসিবল। আর কি বলছে, when an object is created using new keyword দিয়ে যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করা হবে, the system must allocate enough memory to hold all its instance variables. That includes the inherited attributes, inherited instance variables. এই কথাটা মানে হচ্ছে, আমরা যখনই কোনো ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করি, নিউ কিওয়ার্ড দিয়ে কনস্ট্রাক্টর কল করি, তাই না? এই নিউ কিওয়ার্ডের কাজ ছিল অবজেক্টের জন্য মেমরি অ্যালোকেট করা, এবং 3.1 এ আমরা দেখে আসছি মেমরি অ্যালোকেশন হওয়ার সময় ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোর জন্য মেমরি অ্যালোকেট হয়। সো যখনই আমরা কোনো চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে যাব, স্বাভাবিকভাবে সেই চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার সময় নিউ কিওয়ার্ডটা ওই অবজেক্টের জন্য যেসব মেমরি, যে অ্যাট্রিবিউটের অবজেক্টের জন্য যে মেমরি প্রয়োজন সেই মেমরিটা অ্যালোকেট করবে, তাই না? কিন্তু ঘটনা হচ্ছে কোন অ্যাট্রিবিউটগুলোর জন্য মেমরি অ্যালোকেট করবে। চলো আমরা আবার একটু পেছনে ফিরি। এই যে টিচার আর পারসন, আমরা বলছিলাম টিচারের অ্যাট্রিবিউট হচ্ছে দুইটা, আইডি আর রুম নাম্বার। আমি যদি এখন টিচার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, টিচার টি ইকুয়াল টু নিউ টিচার, তাহলে এই নিউ কিওয়ার্ড কোন অ্যাট্রিবিউটগুলোর জন্য মেমরি অ্যালোকেট করবে? বলো। স্যার পার্সনের জন্য। আমি কোশ্চেন করেছি যে আমি যদি এখন এই টিচার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, টিচার টি ইকুয়াল টু নিউ টিচার,
তাহলে নিউ কিওয়ার্ডটা কোন অ্যাট্রিবিউট গুলার জন্য মেমরি অ্যালোকেট করবে? স্যার আইডি, রুম নাম্বার, নেম, এজ। আইডি, রুম নাম্বার, নেম, এজ, চারজনের জন্যই করবে। হ্যাঁ, কেন চারজনের জন্য করবে? কেন শুধু দুইজনের জন্য করবে না? পার্সনের অবজেক্ট ক্রিয়েট করতে গেলে তো শুধু দুইজনেরটাই করতো। পার্সন পি ইকুয়াল টু নিউ পার্সন, স্যার ইনহেরিট করছে স্যার পার্সনের। পার্সন পি ইকুয়াল টু নিউ পার্সন হলে প্যারেন্ট ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করতেছি, সে সময় প্যারেন্ট ক্লাসের যে দুইটা অ্যাট্রিবিউট, ওই দুইটা অ্যাট্রিবিউটের জন্য মেমরি অ্যালোকেট হতো। কিন্তু যখন চাইল্ড ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করছি টিচার টি ইকুয়াল টু নিউ টিচার, তখন কি হচ্ছে, চাইল্ড ক্লাসে যে অ্যাট্রিবিউট গুলো আছে তাদের জন্য মেমরি অ্যালোকেট হবে। পাশাপাশি প্যারেন্ট পার্সন থেকে যে দুইটা ইনহেরিট হয়েছে নেম আর এজ, এই দুইটার জন্য মেমরি অ্যালোকেট হবে। ওকে, এই কথাটাকেই বলছে এই জায়গায় ইয়া বড় করে, যে সবগুলা মেমরি রাখতে হবে, এটার জন্য প্যারেন্ট থেকে ইনহেরিট করা অ্যাট্রিবিউটের জন্য মেমরি অ্যালোকেট করতে হবে। এত ভাই বাবা এত পেঁচানোর কিছু নাই, সোজা ভাষা। টিচারের মধ্যে অ্যাট্রিবিউট এখন কয়টা? দুইটা ওর নিজের আর দুইটা ইনহেরিট করা, টোটাল চারটা না? তাহলে চারটার জন্যই মেমরি অ্যালোকেট হবে, কথা শেষ। ওকে, টিচারের নিজের মেমরি হচ্ছে, নিজের অ্যাট্রিবিউট হচ্ছে দুইটা, আইডি আর রুম নাম্বার, আর ইনহেরিট করা পার্সনের কাছ থেকে আছে দুইটা, নেম আর এজ। সো টিচারের কাছে কিন্তু টোটাল অ্যাট্রিবিউট চারটা। তো টিচারের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হলে চারটা অ্যাট্রিবিউটের জন্য মেমরি অ্যালোকেট করতে হবে। আর ইজ এ রিলেশনের কথা তো এটাকে বললামই, ইজ এ কাইন্ড অফ, এই রিলেশনটুকু থাকতে হবে। যদি এটা ইজ এ রিলেশনটা থাকে, কাইন্ড অফ লাগে না, খালি ইজ এ দিয়ে জিনিসটা বোঝা যায়। সো ইজ এ যদি থাকে তাহলেই সেটা হয়ে যাচ্ছে আমাদের ইনহেরিটেন্স। ইজ এ না হলে ইনহেরিটেন্স হবে না। এরপরের স্লাইডে আরেকটা एग्जांपल দেওয়া আছে, দেখো এমপ্লয়ি আর পারসন। এমপ্লয়ি আর পারসন দুইটা ক্লাস, পারসন ক্লাসে দুইটা অ্যাট্রিবিউট, একটা নেম আর একটা হচ্ছে ডেট অফ বার্থ। ডিওবি মানে ডেট অফ বার্থ। আর এমপ্লয়ি ক্লাসের অ্যাট্রিবিউট হচ্ছে এমপ্লয়ি আইডি, স্যালারি আর স্টার্ট ডেট। সো তুমি যদি পারসন ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করো, তাহলে দেখো সেই অবজেক্টের মধ্যে শুধুমাত্র নেম আর ডেট অফ বার্থ, এই দুইটা অ্যাট্রিবিউটের ভ্যালু আছে, এই দুইটার জন্য মেমরি অ্যালোকেট হয়েছে। কিন্তু তুমি যদি এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করো, তাহলে তুমি দেখো সবগুলোর জন্যই মেমরি অ্যালোকেট হচ্ছে, নেম, ডেট অফ বার্থ, এমপ্লয়ি আইডি, স্যালারি, স্টার্ট ডেট, সবার জন্য মেমরি অ্যালোকেট হয়েছে। এই কথাটাই এখানে বলতেছিল যে চাইল্ড ক্লাস অবজেক্ট ক্রিয়েট করার সময় নিউ কিওয়ার্ড কি করবে, সবগুলো অ্যাট্রিবিউটের জন্য মেমরি অ্যালোকেট করবে। ওই ক্লাসের নিজের অ্যাট্রিবিউটগুলোর জন্য করবে, আবার প্যারেন্ট ক্লাসের অ্যাট্রিবিউটগুলোর জন্যও করবে। এর পর্যন্ত কোনো কোশ্চেন? নো স্যার। দেখো কি বলছে, যে ইনহেরিটেন্স বোঝানোর জন্য আমাদেরকে ইউজ করতে হবে এক্সটেন্স একটা কিওয়ার্ড। সি প্লাস প্লাসে যখন তোমরা ইনহেরিটেন্স পড়ে আসছো, তখন ইনহেরিটেন্স বোঝানোর জন্য তোমরা একটা কোলন ইউজ করতা। ফর এক্সাম্পল পাবলিক ক্লাস এ কোলন পাবলিক ক্লাস বি। এই পাবলিক শব্দটা দিয়ে তোমরা বুঝাইতা যে ইনহেরিটেন্স যেটা হচ্ছে সেটা পাবলিক ইনহেরিটেন্স হচ্ছে। সি প্লাস প্লাস এটা পসিবল ছিল, পাবলিক ইনহেরিটেন্স, প্রাইভেট ইনহেরিটেন্স, প্রোটেক্টেড ইনহেরিটেন্স, সি প্লাস প্লাস এটা পসিবল ছিল। ওকে, বাট জাভাতে আসলে সব ইনহেরিটেন্স হচ্ছে পাবলিক ইনহেরিটেন্স, যে কারণে আলাদাভাবে ওটা মেনশন করার কিছু নাই। সো পাবলিক ক্লাস এ এক্সটেন্স কোলনের অল্টারনেট, এক্সটেন্স কোলনের রিপ্লেসমেন্ট, এক্সটেন্স বি, এই কথাটা লিখতে হবে। এই কথাটা লিখলে তার মানে বোঝাবে এ নামের একটা ক্লাস বি নামের একটা ক্লাসকে ইনহেরিট করতেছে। ঠিক আছে, এখানে एग्जांपल হিসেবে পারসন আর এমপ্লয়িটা দেখানো হচ্ছে। দেখো পারসন নামের একটা ক্লাস লেখা আছে, এমপ্লয়ি ক্লাসটা ক্রিয়েট করার সময় আমরা লিখছি কি পাবলিক ক্লাস এমপ্লয়ি এক্সটেন্ডস পারসন। এটার মানে হচ্ছে এমপ্লয়ি নামের একটা ক্লাস পারসন নামের একটা ক্লাসকে ইনহেরিট করতেছে। এমপ্লয়ি হচ্ছে চাইল্ড, পারসন হচ্ছে প্যারেন্ট। আমাদের ডেফিনেশন অনুযায়ী যদি বলি, তাহলে পারসন নামের একটা ক্লাসকে ইউজ করে নতুন একটা ক্লাস এমপ্লয়ি ক্রিয়েট করা হচ্ছে। ওকে, পারসন নামের একটা ক্লাসকে ইউজ করে নতুন একটা ক্লাস এমপ্লয়ি ক্রিয়েট করা হচ্ছে। ওকে, চলো ইনহেরিটেন্সের টাইপ। ইনহেরিটেন্স কত প্রকার? ইনহেরিটেন্স চার প্রকার, সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স আর হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। ওকে, এই চার টাইপের ইনহেরিটেন্স আছে। তো এই সিঙ্গেল ইনহেরিটেন্স কোনটা? যেখানে একটা প্যারেন্টের
একটাই মাত্র চাইল্ড আছে, সেটা হচ্ছে সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল ইনহেরিটেন্স কোনটা? যেখানে একটা ক্লাসে একটা চাইল্ড আছে, সেই চাইল্ডের আবার আরেকটা চাইল্ড আছে, প্রয়োজন পড়লে সেই চাইল্ডেরও আরো চাইল্ড থাকতে পারে। ঠিক আছে, সিঙ্গেল লেভেল আর মাল্টি লেভেলের মধ্যে দেখো এই যে এখানে ক্লাস এ আর ক্লাস বি লেভেল একটাই শেষ, কিন্তু এখানে দেখো লেভেল একটা লেভেল দুইটা লেভেল আসছে। এখানে লেভেল 3 4 5 6 যে কোনো লেভেল হতে পারতো। ওকে, এটা হচ্ছে সিঙ্গেল লেভেল আর মাল্টি লেভেলের মধ্যে ডিফারেন্স। সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্সে একটা প্যারেন্ট ক্লাসের জন্য একটা চাইল্ড ক্লাস থাকবে, কাহিনী এখানেই শেষ। এই চাইল্ডের আর কোনো চাইল্ড থাকবে না, বা ওই প্যারেন্টেরও কোনো প্যারেন্ট থাকবে না। কিন্তু মাল্টি লেভেলের ক্ষেত্রে মনে করো একটা ক্লাস আছে, তার একটা চাইল্ড আছে, তার একটা চাইল্ড আছে, সেই চাইল্ডের আবার চাইল্ড আছে, যে কোনো লেভেল হতে পারে। সিঙ্গেল লেভেল শুধুমাত্র লেভেল 1 পর্যন্ত থাকবে, মাল্টি লেভেলে কোনো রেস্ট্রিকশন নাই, এটা লেভেল 2 3 4 5 লেভেল 100 লেভেল 1000 যে কোনো লেভেল পর্যন্ত যেতে পারে। এখানে যে ডায়াগ্রামটা আঁকা আছে সেখানে লেভেল 2 পর্যন্ত আঁকা আছে, বাট এটা যে কোনো লেভেল পর্যন্ত যেতে পারে। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, যেখানে একটা প্যারেন্ট ক্লাসের জন্য মাল্টিপল চাইল্ড ক্লাস থাকে, সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। ওকে, যেমন এখানে আমাদের ক্লাস এ এর দুইটা চাইল্ড আছে, একটা ক্লাস বি আর একটা ক্লাস সি, দুইটা চাইল্ড ক্লাস আছে। আর মাল্টিপল ইনহেরিটেন্স এটা হচ্ছে আমাদের পসিবল না, জাভাতে এটা পসিবল না, সি প্লাস প্লাসে এটা পসিবল ছিল, যে একটা চাইল্ড ক্লাসের জন্য মাল্টিপল প্যারেন্ট ক্লাস পাওয়া যাবে। দেখো হায়ারার্কিক্যালের ঠিক অপোজিটটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। হায়ারার্কিক্যালে বলছিল একটা প্যারেন্টের জন্য মাল্টিপল চাইল্ড পাওয়া যাবে, সমস্যা নেই, পাওয়া যাবে, নো প্রবলেম। বাট যখনই একটা চাইল্ডের জন্য মাল্টিপল প্যারেন্ট চলে আসতেছে, তখন জাভা বলবে এটা বাবা পসিবল না। ওকে, সি প্লাস প্লাস এটা পসিবল ছিল, যে একটা চাইল্ডের জন্য মাল্টিপল প্যারেন্ট আছে, কিন্তু জাভাতে এটা পসিবল না। ওকে, তবে যতই যাই বলুন না কেন, যে কোনো কম্বিনেশন হতে পারে, সিঙ্গেল লেভেল, মাল্টি লেভেল আর হচ্ছে হায়ারার্কিক্যাল, এই তিনটা টাইপের যে কোনো কম্বিনেশন হতে পারে। এখানে একটা কম্বিনেশন করে একটা ডায়াগ্রাম আঁকা আছে, এই টাইপের ডায়াগ্রামকে সাধারণত ইনহেরিটেন্স ট্রি বলে, যেখানে সবগুলা ক্লাসের মধ্যে কে কাকে ইনহেরিট করতেছে এর জিনিসগুলো দেখানো হয়। তো দেখো আমরা কিন্তু আগে থেকে জানি যার দিকে অ্যারোর মাথা সে হচ্ছে প্যারেন্ট, যার দিকে লেজ সে হচ্ছে চাইল্ড। তাহলে দেখো এই ক্লাস এ হচ্ছে প্যারেন্ট ক্লাস, তাই না? এই ক্লাসের আর কোনো প্যারেন্ট নাই, এর যারা আছে সবাই হচ্ছে চাইল্ড। এর একটা চাইল্ড হচ্ছে ক্লাস বি। সো এই পোর্শনটুকুর মধ্যে এ আর বি, এই পোর্শনটুকুর মধ্যে একটা সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। একইভাবে এর চাইল্ড আছে একটা সি, সি এর চাইল্ড আছে ডি, ডি এর চাইল্ড আছে এফ। এই পোর্শনটা এ সি ডি এফ, এই পোর্শনটাতে কিন্তু একটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স তুমি দেখতে পাচ্ছ, লেভেল 3, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, তিন লেভেলে মাল্টি লেভেল ইনহেরিটেন্স দেখতে পাচ্ছ। তারপর আবার দেখো এর চাইল্ড দুইটা, বি আর সি, এখানে একটা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স আছে। আবার একইভাবে ডি এর চাইল্ড তিনটা, ই এফ জি, এখানে একটা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স আছে। সো যে কোনো কম্বিনেশন কিন্তু এখানে পসিবল, এবং এখানে কোনো রেস্ট্রিকশন বা লিমিটেশন দেওয়া নাই যে এ বি সি, এ সি ডি এফ, এফ এর পরে এফ এর চাইল্ড এইচ, এইচ এর পরে চাইল্ড আই, যে এরগুলো যে আসতে পারবে না এমন কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই, যে কোনো লেভেলে হতে পারে। একইভাবে ডি এর চাইল্ড এখানে ই এফ জি তিনটা আছে, এখানে যে আরো 5টা থাকতে পারবে না এমন কোনো রেস্ট্রিকশন আমাদেরকে দেওয়া হয় না কখনো। তো যে কোনো লেভেলে ইনহেরিটেন্স হতে পারে, যে কোনো সংখ্যক চাইল্ড ক্লাস থাকতে পারে। রেস্ট্রিকশন শুধু একটা জায়গাতেই, সেটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের ব্যাপারে। প্যারেন্ট ক্লাস হবে একটা। খেয়াল করে দেখো, এফ এর প্যারেন্ট ডি, ই এর প্যারেন্ট ডি, জি এর প্যারেন্ট ডি, এই তিনজনেরই প্যারেন্ট হচ্ছে ডি। একইভাবে ডি এর প্যারেন্ট হচ্ছে সি, একজনই। আবার সি এর প্যারেন্ট হচ্ছে এ, একজনই। বি এর প্যারেন্ট হচ্ছে এ, একজনই। সো চাইল্ড মাল্টিপল হতে পারে, সমস্যা নেই, তবে প্যারেন্ট কখনো মাল্টিপল হবে না, প্যারেন্ট সবসময় হবে একটা। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলছে there is no limit to the number of subclass or child class that a class can have। একটা ক্লাসে কতগুলো চাইল্ড ক্লাস থাকবে এটা কোনো লিমিট নাই। একটা ইনহেরিটেন্স ট্রি এর ডেপথ কত হবে, কত লেভেল পর্যন্ত ইনহেরিটেন্সটা যাবে, সেটারও কোনো রেস্ট্রিকশন নাই, লিমিটেশন নাই। লিমিটেশন আছে কোথায়? শুধুমাত্র সুপার ক্লাসের ব্যাপারে। a class, each java class has one and exactly one parent class। C++ মাল্টিপল ইনহেরিটেন্স অ্যালাউ করে, জাভা করে না। ঠিক আছে,
এই পর্যন্ত গেল, এই পর্যন্ত রিভাইজ করো, 5 মিনিট সময় নাও, এক কাজ করো, 4 মিনিট ব্রেক নাও, তারপরে 5 মিনিট, 11টা 15-তে আবার শুরু করছি।
কোশ্চেন? কিরে বাবারা, কথা টথা বলো কিছু। স্যার বলো বলো। ওই যে স্যার কোশ্চেন নাই, এটাই। ও, কোশ্চেন নাই, ঠিক আছে, সামনে আগাই। আচ্ছা, এখন আমরা তো এটা জানি যে যখনই কোন একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হয় ওই ক্লাসের কনস্ট্রাক্টর কল করতে হয়, তাই না? ইয়েস স্যার। তো স্বাভাবিকভাবেই যদি আমরা পার্সন ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে যাই তাহলে পার্সন ক্লাসেরই কনস্ট্রাক্টর কল করব, তাই না? পার্সন পি ইকুয়াল টু নিউ পার্সন। আবার যদি টিচার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে চাই তাহলে টিচার ক্লাসের কনস্ট্রাক্টর কল করতে হবে, টিচার টি ইকুয়াল টু নিউ টিচার, তাই না? যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব সেই ক্লাসের কনস্ট্রাক্টর কল করতে হবে। তো ঘটনা হচ্ছে যেহেতু এখানে ইনহেরিটেন্স আছে, মানে টিচার হচ্ছে চাইল্ড, পার্সন হচ্ছে প্যারেন্ট। টিচার যেহেতু একটা চাইল্ড ক্লাস, যখনই আমরা কোনো চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরই কল করব, কথা ঠিক। কিন্তু এই চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরটা আগে এক্সিকিউট হবে না। কি বললাম? আমি চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর টিচার টি ইকুয়াল টু নিউ টিচার, আমি চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরটা ঠিকই কল করছি, কিন্তু এই কনস্ট্রাক্টরটা আগে এক্সিকিউট হবে না। এই কনস্ট্রাক্টরটা এক্সিকিউট হওয়ার আগে বাই ডিফল্ট প্যারেন্ট পার্সনের এমটি কনস্ট্রাক্টরটা কল হবে। প্যারেন্ট পার্সনটা আগে কাজ করবে, পার্সন ক্লাসের কনস্ট্রাক্টরটা আগে কাজ করবে, এমটি কনস্ট্রাক্টরটা কাজ করবে, কাজ হওয়ার পরে এসে টিচারের কনস্ট্রাক্টরটা কাজ করবে। কেন এরকম হয় চিন্তা করে দেখো, কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে কনস্ট্রাক্ট করা। তুমি চাইল্ড ক্লাসের অবজেক্ট কনস্ট্রাক্ট করতে চাচ্ছ, যদি প্যারেন্ট ক্লাসই না থাকে তাহলে তোমার চাইল্ড কি কোনোভাবে আসতে পারবে? চিন্তা করো, রিয়েল লাইফেও চিন্তা করো, প্রোগ্রামিং এর কথা চিন্তা করো, প্যারেন্ট ছাড়া কি চাইল্ড হওয়া পসিবল? নো স্যার। প্যারেন্ট ছাড়া চাইল্ড হওয়া পসিবল না। এখানেও সেম, যেহেতু প্যারেন্ট ছাড়া চাইল্ড হওয়া পসিবল না, তাই চাইল্ডের কনস্ট্রাক্টর এক্সিকিউট হওয়ার আগে প্যারেন্টের কনস্ট্রাক্টর এক্সিকিউট হবে। ওকে, যদি আমরা স্পেসিফাই করে দিই প্যারেন্টের কোন কনস্ট্রাক্টরটা এক্সিকিউট হবে, তাহলে আমরা যাকে স্পেসিফাই করব সে এক্সিকিউট হবে। আর যদি আমরা স্পেসিফাই করে না দেই তাহলে বাই ডিফল্ট প্যারেন্টের এমটি কনস্ট্রাক্টরটা এক্সিকিউট হবে। কথাটাই এখানে বলেছে, দেখো, we know that whenever we create an object of a class, a constructor of that class is called. আমরা জানি কোন একটা ক্লাসের অবজেক্ট যখন আমরা ক্রিয়েট করি ওই ক্লাসের কনস্ট্রাক্টরটা কল হয়। সো whenever we create an object of a child class, যখনই আমরা চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি a constructor of the child class is called, চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর কল হবে। বাট before executing the first statement inside the child class constructor, চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরের ভেতর ফার্স্ট স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়ার আগে বাই ডিফল্ট the empty constructor of the parent class is called. বাই ডিফল্ট কি হবে? প্যারেন্ট ক্লাসের এমটি কনস্ট্রাক্টরটা কল হবে। কেন বাই ডিফল্ট বলছে? কারণ আমরা যদি নিজেরা স্পেসিফাই না করি তাহলে এটা হবে, আমরা যদি স্পেসিফাই করি তাহলে আমরা যাকে স্পেসিফাই করব সে কল হবে।
কিন্তু আমরা যদি স্পেসিফাই না করি তাহলে সব সময় বাই ডিফল্ট প্যারেন্ট ক্লাসের এমটি কনস্ট্রাক্টর কল হবে। আমি যদি চাইল্ড ক্লাসের এমটি কনস্ট্রাক্টর কল করি তাহলেও বাই ডিফল্ট প্যারেন্ট ক্লাসের এমটি কনস্ট্রাক্টর কল হবে। আবার আমি যদি চাইল্ড ক্লাসের প্যারামিটারস কনস্ট্রাক্টর কল করি তাহলেও বাই ডিফল্ট প্যারেন্ট ক্লাসের এমটি কনস্ট্রাক্টর কল হবে। আবারও বলছি, আমি চাইল্ড ক্লাসের যেই কনস্ট্রাক্টরই কল করি না কেন বাই ডিফল্ট সব সময় প্যারেন্ট ক্লাসের এমটি কনস্ট্রাক্টর কল হবে। যদি আমরা স্পেসিফাই করে দিই এমটি কনস্ট্রাক্টর কল হওয়ার কথা তাহলেও এমটি কনস্ট্রাক্টর কল হবে। কিভাবে সেটা? এই সুপার কিওয়ার্ড দিয়ে। সুপার কিওয়ার্ডের সাথে যদি এমটি প্যারামিটার দিয়ে দাও তাহলে এইটা দিয়ে বোঝাবে যে প্যারেন্ট ক্লাসের এমটি কনস্ট্রাক্টরকে কল করতে হবে। ঠিক আছে? সো তুমি যদি চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরের ভেতরে লেখো এই সুপার, তাহলে কি হবে? সে প্যারেন্ট ক্লাসের এমটি কনস্ট্রাক্টর কল করবে। বাই ডিফল্ট করবে না আমার স্পেসিফাই করার কারণে করবে? আমার স্পেসিফাই করার কারণে করবে। যদি তুমি সুপার কোনো কিছুই না লেখো চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে তাহলে বাই ডিফল্ট সব সময় প্যারেন্ট ক্লাসের এমটি কনস্ট্রাক্টরটা কাজ করবে। এখন বাই ডিফল্ট প্যারেন্ট ক্লাসের এমটি কনস্ট্রাক্টর হবে, আবার নিজেরাও স্পেসিফাই করতেছি এইভাবে এমটি কনস্ট্রাক্টরকে কল করা। তাহলে যদি স্পেসিফাই করতে চাই যে প্যারেন্ট ক্লাসের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল করো তাহলেও সেই সুপার কিওয়ার্ড, তবে এবার সুপার কিওয়ার্ডের প্যারামিটারের মধ্যে ভ্যালু পাস করতে হবে। আমি সুপার কিওয়ার্ডের প্যারামিটারে যে ভ্যালুগুলো পাস করব সেই ভ্যালুগুলোর সাথে ম্যাচ করে যদি প্যারেন্ট ক্লাসে কোনো কনস্ট্রাক্টর পাওয়া যায় তাহলে সেই কনস্ট্রাক্টরটা কল হবে, আর যদি পাওয়া না যায় তাহলে এরর দিবে। ওকে, সো কি বললাম আবারও এই পর্যন্ত পুরোটুকু রিপিট করছি। ফার্স্টে বলছি কি, আমরা জানি যে একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার সময় ওই ক্লাসের কনস্ট্রাক্টর কল করতে হয়। সো প্যারেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার সময় প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কল করব, চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার সময় চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর কল করব স্বাভাবিকভাবে। কিন্তু যখনই চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর কল করব সেই চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরটা আগে এক্সিকিউট হবে না। কেন হবে না? কারণ প্যারেন্ট ছাড়া চাইল্ড হতে পারে না। সো চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর এক্সিকিউট হওয়ার আগে বাই ডিফল্ট কি হবে? প্যারেন্ট ক্লাসের এমটি কনস্ট্রাক্টরটা কাজ করবে। কেন বললাম বাই ডিফল্ট? কারণ আমরা চাইলে স্পেসিফাই করে দিতে পারি। আমরা যদি স্পেসিফাই করে দেই তাহলে যাকে স্পেসিফাই করব সে কল হবে। যদি আমরা স্পেসিফাই না করি তাহলে বাই ডিফল্ট প্যারেন্ট ক্লাসের এমটি কনস্ট্রাক্টর কল হবে। আমি যদি চাইল্ড ক্লাসের এমটি কনস্ট্রাক্টর কল করি তাহলেও বাই ডিফল্ট প্যারেন্ট ক্লাসের এমটি কনস্ট্রাক্টর কল হবে। আমি যদি চাইল্ড ক্লাসের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল করি তাহলেও বাই ডিফল্ট প্যারেন্ট ক্লাসের এমটি কনস্ট্রাক্টর কল হবে। আমি যেই কনস্ট্রাক্টরই কল করি না কেন বাই ডিফল্ট সব সময় প্যারেন্ট ক্লাসের এমটি কনস্ট্রাক্টর কল হবে। কেন বারবার বাই ডিফল্ট বলছি? কারণ আমরা নিজেরা স্পেসিফাই করে দিতে পারি। আমরা যদি স্পেসিফাই করে দেই তাহলে যাকে স্পেসিফাই করব সে কাজ করবে, বাই ডিফল্ট কাজটা তখন হবে না। স্পেসিফাইটা কিভাবে করতে পারি? আমরা যদি স্পেসিফাই করতে চাই যে আমরা প্যারেন্ট ক্লাসের এমটি কনস্ট্রাক্টর কল করতে চাই তাহলে এই সুপার কিওয়ার্ড দিয়ে করতে পারি, সুপার কিওয়ার্ডের সাথে এমটি প্যারামিটার। আর যদি চাই প্যারেন্ট ক্লাসের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল করতে তাহলে আমরা সুপার কিওয়ার্ড দিয়ে করতে পারি। সেক্ষেত্রে সুপার কিওয়ার্ডের প্যারামিটারে আমাদেরকে ভ্যালু পাস করে দিতে হবে। ওকে, যে এরকম ভ্যালু পাস করব সেরকম ভ্যালুর সাথে ম্যাচ করে যদি প্যারেন্ট ক্লাসে কোনো কনস্ট্রাক্টর পাওয়া যায় তাহলে সেই কনস্ট্রাক্টরটা কল করবে, আদারওয়াইজ এরর দিবে। ওকে, তবে যেটাই হোক না কেন সুপার এমটি হোক আর সুপার প্যারামিটারাইজড হোক যেটাই হোক না কেন সেটাকে অবশ্যই চাইল্ড ক্লাসের ভেতরে ফার্স্ট স্টেটমেন্ট হইতে হবে। কেন ফার্স্ট স্টেটমেন্ট হইতে হবে? কারণ যদি ফার্স্ট স্টেটমেন্ট না হয় তাহলে আমরা এর আগের পয়েন্টটি বলে আসছি, ফার্স্ট স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার আগে বাই ডিফল্ট কাজটা হবে। সো তুমি যদি সুপার কিওয়ার্ডের স্টেটমেন্টটাকে ফার্স্ট স্টেটমেন্টে না লিখে সেকেন্ড স্টেটমেন্টে লেখো তাহলে কিন্তু ফার্স্ট স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার আগে বাই ডিফল্ট যেটা হওয়ার সেটা হয়ে যাবে। আমি যাকে স্পেসিফাই করতে চাচ্ছি সেকেন্ড লাইন বা থার্ড লাইনে এসে সে কিন্তু আর তখন কাজ করবে না, উল্টা আরো এরর দিয়ে বসবে। ওকে, সো ফার্স্ট স্টেটমেন্টে লিখতে হবে, চাইল্ড ক্লাসের ভেতরে ফার্স্ট স্টেটমেন্টে লিখতে হবে। যদি ফার্স্ট স্টেটমেন্টে এটা লিখি তখন আর ওই বাই ডিফল্ট যেটা হওয়ার সেটা হবে না, আমরা যেটা স্পেসিফাই করতেছি সেটাই হবে। এই দুইটা কাজ ছাড়া সুপার কিওয়ার্ডের আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের অ্যাট্রিবিউট বা মেথডকে রেফার করা। মানে আবারও আমরা প্রথম স্লাইডটাতে ফিরে যাই। মনে করো এখানে পারসন ক্লাসে আরো একটা অ্যাট্রিবিউট আছে যার নাম আইডি। তাহলে টিচার ক্লাসের মধ্যে আইডি নামের কয়টা অ্যাট্রিবিউট আছে? টিচার ক্লাসে একটি না, আবারও মনে করো পারসন ক্লাসের নেম এজের সাথে আইডি নামের আরো একটা অ্যাট্রিবিউট আছে,
তাহলে টিচার ক্লাসের মধ্যে আইডি নামের কয়টা আছে এখন? দুইটা স্যার একটা ওর নিজের আইডি আর একটা হচ্ছে পার্সনের কাছ থেকে ইনহেরিট করা আইডি। ওকে, তাহলে শুধু যদি আইডি বলি তাহলে বোঝাবে ওর নিজের যে আইডি সেটা, কিন্তু যদি বলি সুপার ডট আইডি তাহলে বোঝাবে পার্সন প্যারেন্ট ক্লাস থেকে যে আইডিটা পেয়েছি সেই আইডিটা। এটাই বলা হচ্ছে সুপার কিওয়ার্ডের 3 নাম্বার কাজ, যে প্যারেন্ট ক্লাসের অ্যাট্রিবিউট বা প্যারেন্ট ক্লাসের মেথডগুলোকে রেফার করা। সুপার ডট দিলে বোঝাবে, কোনো অ্যাট্রিবিউটের নাম লিখলে বোঝাবে যে এই অ্যাট্রিবিউটটা ওই ক্লাসের অ্যাট্রিবিউট না, এটা হচ্ছে প্যারেন্টের কাছ থেকে পাওয়া অ্যাট্রিবিউট। একইভাবে মেথডের নামের সাথে যদি আমরা সুপার কিওয়ার্ড দেই তাহলে বোঝাবে যেটা ওই ক্লাসের মেথড না, এটা প্যারেন্টের কাছ থেকে পাওয়া মেথড। ওকে, এই হচ্ছে সুপার কিওয়ার্ডের 3টা কাজ। সো আমরা এখন দেখলাম যে কিভাবে চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর থেকে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কল করা যায়। এখন এমনও তো হতে পারে চাইল্ড ক্লাসেরই একটা কনস্ট্রাক্টর থেকে অন্য একটা কনস্ট্রাক্টর কল করতে হবে, কিংবা প্যারেন্ট ক্লাসেরই একটা কনস্ট্রাক্টর থেকে অন্য আরেকটা কনস্ট্রাক্টর কল করতে হবে, মানে সেম ক্লাসের মধ্যে ডিফারেন্ট কোন একটা কনস্ট্রাক্টর কল করতে হবে, প্রয়োজন আসতেই পারে। সেই ক্ষেত্রে সলিউশন হচ্ছে দিস কিওয়ার্ডটা। দিস কিওয়ার্ডের সাথে যদি এরকম এমটি প্যারামিটার দেই আমরা, তার মানে হচ্ছে সেম ক্লাসের এমটি কনস্ট্রাক্টর কল হবে, সেটা প্যারেন্টও হতে পারে চাইল্ডও হতে পারে। আমরা তো জানি যে এক একটা ক্লাসে মাল্টিপল অনেকগুলো করে কনস্ট্রাক্টর লেখা যায়। সো লেটস সে তুমি চাচ্ছ কোন একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের মধ্যে থেকে ওই ক্লাসেরই একটা এমটি কনস্ট্রাক্টর কল করবা, সেক্ষেত্রে এই দিস কিওয়ার্ডটা দিয়ে কাজটা করা যেতে পারে। দিস কিওয়ার্ডের সাথে যদি এমটি প্যারামিটার দিয়ে দাও তাহলে সেম ক্লাসের এমটি কনস্ট্রাক্টর কল করবে। একইভাবে তুমি যদি চাও সেম ক্লাসের কোনো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল করতে, সেক্ষেত্রে দিসের প্যারামিটারে ভ্যালু পাস করে দিতে হবে। যেরকম ভ্যালু পাস করা হবে সেই ভ্যালুর সাথে ম্যাচ করে যদি সেম ক্লাসে কোনো কনস্ট্রাক্টর থাকে তাহলে ওই কনস্ট্রাক্টরটা কল হবে, যদি না থাকে কনস্ট্রাক্টর এরকম তাহলে এরর দিবে। ওকে, সো দিস কিওয়ার্ডের এই দুইটা কাজ আমরা নতুন করে জানছি আজকে, যে সেম ক্লাসের কনস্ট্রাক্টর কল করা, দিস এমটি হইলে সেম ক্লাসের এমটি কনস্ট্রাক্টর কল হবে, আর দিসের প্যারামিটারের ভ্যালু থাকলে প্যারামিটারাইজ সেম ক্লাসের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল হবে। এই দুইটা পরে কি বলছে দেখো, এই দুইটা যেটাই হোক না কেন, দিস এমটি হোক কিংবা দিস প্যারামিটারাইজড হোক, যেটাই হোক না কেন সেটাকেও হতে হবে কনস্ট্রাক্টরের ভেতরে ফার্স্ট স্টেটমেন্ট। একটু আগে দেখো আমরা সুপারের ক্ষেত্রে এই কথাটা বলছি যে সুপার কিওয়ার্ডের স্টেটমেন্টটা হতে হবে কনস্ট্রাক্টরের ভেতরে ফার্স্ট স্টেটমেন্ট। এখন দিসের ক্ষেত্রে আমি বলছি যে দিসকে হতে হবে কনস্ট্রাক্টরের ভেতরে ফার্স্ট স্টেটমেন্ট। তাহলে দিসকেও ফার্স্ট হইতে হবে, সুপারকেও ফার্স্ট হইতে হবে। দুইজন কি একসাথে ফার্স্ট হইতে পারবে? আমি যে কনস্ট্রাক্টরের মধ্যে দিস লিখবো সেখানে কি আমি সুপার লিখতে পারবো, বা যেখানে সুপার লিখবো সেখানে কি আমি দিস লিখতে পারবো? নো স্যার পারবো না। কেন পারবো না? কারণ দুইজন কখনোই একসাথে ফার্স্ট হতে পারবে না, একজনকে হতে হবে ফার্স্ট, একজনকে হতে হবে সেকেন্ড, আমি যদি লিখতে চাই। ওকে, কিন্তু এটা এরর দিবে। যাকে সেকেন্ডে লিখবো সে কান্নাকাটি করবে যে আমাকে সেকেন্ডে লিখছো কেন, আমাকে ফার্স্ট হইতে হবে, কান্নাকাটি করবে, এরর দিবে। ওকে, সো দিসকেও সুপারকেও যেরকম ফার্স্ট স্টেটমেন্ট হতে হবে কনস্ট্রাক্টরের মধ্যে, দিসকেও সেরকম কনস্ট্রাক্টরের মধ্যে ফার্স্ট স্টেটমেন্ট হতে হবে। দিস কিওয়ার্ডের আরো একটা কাজ আছে, এই কাজটা আমরা আগে থেকে জানতাম, যে সেম ক্লাসের অ্যাট্রিবিউট বা মেথডগুলোকে রেফার করা। দিস ডট অ্যাট্রিবিউটের নাম কিংবা দিস ডট মেথডের নাম, এই দিস ডট দিলে বোঝাবে এটা ওই ক্লাসের অ্যাট্রিবিউট বা ওই ক্লাসের মেথড। দেখো আমরা কিন্তু এটা জানি, আমরা এর আগে বলে আসলাম যে দিস কিওয়ার্ডটা দিয়ে আমরা ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্সিয়েট করতেছি। দিস ডট অ্যাকাউন্ট নাম্বার ইকুয়াল টু অ্যাকাউন্ট নাম্বার লিখছিলাম আমরা বলছিলাম যার সাথে দিস থাকবে সে হচ্ছে ক্লাসের অ্যাট্রিবিউট। এই কথাটাই দেখো আজকে আবার এখানে বলছে যে দিস কিওয়ার্ড দিয়ে আমরা সেম ক্লাসের অ্যাট্রিবিউটগুলোকে রেফার করতে পারি, যে কারণে তখন দিস দিয়ে যখন অ্যাকাউন্ট নাম্বার লিখছি আমরা বলছি যে এই অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে এই ক্লাসের অ্যাট্রিবিউট অ্যাকাউন্ট নাম্বার, আর যার সাথে দিস নাই সে হচ্ছে লোকাল ভেরিয়েবল অ্যাকাউন্ট নাম্বার। ওকে, সো এই গেল আমাদের দিস আর সুপারের কাজ। এই যে 3টা স্লাইডে যা কিছু আছে টানা অনেকক্ষণ ধরে বকবক করতেছি, মনে হয় 10 মিনিটের কাছাকাছি হবে, 10 মিনিটের কাছাকাছি ধরে টানা বকবক করছি, সেটা পুরোটা এই একটা স্লাইডের মধ্যে সামারাইজ করা আছে। যাদের এত বকবক ভালো লাগে না, এই একটা স্লাইডই এনাফ। দিস কিওয়ার্ডের কাজ 3টা, সেম ক্লাসের এমটি কনস্ট্রাক্টর কল করা, সেম ক্লাসের প্যারামিটারস কনস্ট্রাক্টর কল করা, সেম ক্লাসের অ্যাট্রিবিউট বা মেথডগুলোকে রেফার করা। ওকে, কনস্ট্রাক্টর কল করার সময় প্যারামিটার দিতে হবে, আর অ্যাট্রিবিউটকে রেফার করার সময় বা মেথডকে রেফার করার সময় ডট দিতে হবে দিসের পরে। একইভাবে সুপার কিওয়ার্ডেরও কাজ 3টা, প্যারেন্ট ক্লাসের এমটি কনস্ট্রাক্টর কল করা, প্যারেন্ট ক্লাসের প্যারামিটারস কনস্ট্রাক্টর কল করা, এই দুই ক্ষেত্রে প্যারামিটার দিতে হবে, আর
আর 3 নাম্বার কাজ হচ্ছে প্যারেন্ট ক্লাসের অ্যাট্রিবিউট বা মেথডগুলোকে রেফার করা। এক্ষেত্রে সুপার কিওয়ার্ডের পরে ডট দিতে হবে। ডান। স্লাইড কমপ্লিট। স্লাইডটা রিভাইজ করো। কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আজকে কি স্যার আমরা এই কোডের ডেমো দেখবো স্যার? আমরা কোডের ডেমো আজকে তোমরা চাইলে আমি শুরু করতে পারি, কিন্তু শেষ হবে না। স্যার একটু দেখাইলে স্যার তাহলে আর একটু ক্লিয়ার হতো স্যার জিনিসগুলো। কোডের ডেমো দেখাটা আসলে অনেক দূরের জিনিস। হ্যাঁ, প্রথমে আমি তোমাদেরকে দেখাবো ইনহেরিটেন্স ছাড়া একটা কোড করে। ইনহেরিটেন্স ছাড়া কোড করে তোমাদেরকে আমি দেখাবো যে ইনহেরিটেন্স যদি না করি তাহলে আমাদেরকে কত বড় কোড লেখা লাগতেছে। তারপরে ওখানে আমি ইনহেরিটেন্সটা অ্যাপ্লাই করব। ইনহেরিটেন্স অ্যাপ্লাই করার কারণে যে আমি একই জিনিস বারবার লেখা লাগতেছে না, রিইউজ করা যাচ্ছে, তারপরে কোডের পরিমাণ কমে আসতেছে, এই জিনিসগুলো দেখাবো। সো সে কারণে আসলে সময়টা লাগবে। আজকে পুরোটা থিওরি পড়লাম, খালি থিওরির যা কিছু পড়লাম সবকিছু আমি কোডের মধ্যে দেখাবো নেক্সট দিন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ডেফিনেশন, তারপরে হচ্ছে ক্যাটাগরি বা টাইপ যাই বলো না কেন, এই জিনিসগুলোর উপরে ফোকাসটা রাখলেই হবে। আলটিমেটলি কিন্তু বাবা পড়ছি 3টা স্লাইড, মানে প্রথম দিকে 3টা স্লাইড আর লাস্টে 3টা স্লাইড। স্লাইড যদিও এখানে মোটামুটি আমরা 15-16টার মতো ভিজিট করছি, কিন্তু অ্যাকচুয়ালি পড়ার মতো জিনিস আছে হচ্ছে 4টা-5টা স্লাইডে। স্যার বলো। স্যার এই যে স্যার এখানে স্যার দিস কিওয়ার্ডে স্যার লেখছেন স্যার কলিং সেম ক্লাস, এই সেম ক্লাস দ্বারা স্যার কোনটা বুঝাচ্ছেন? সেম ক্লাস কনস্ট্রাক্টর কই? সেম ক্লাস এমটি কনস্ট্রাক্টর, সেম ক্লাস প্যারামিটারস কনস্ট্রাক্টর। সেম ক্লাসের এমটি কনস্ট্রাক্টর কল করা, সেম ক্লাসের প্যারামিটারস কনস্ট্রাক্টর কল করা। মানে স্যার সেম ক্লাস দিয়ে কি স্যার মানে দুইটি ক্লাস সেম থাকবে একবার এরকম? দুইটা ক্লাস না বাবা, যে কোনো একটা ক্লাসের কনস্ট্রাক্টর থেকে ওই ক্লাসেরই অন্য একটা কনস্ট্রাক্টর কল করা। ও আচ্ছা স্যার। মনে করো আমরা এতদিন যতগুলো ক্লাস লিখছি 2টা করে কনস্ট্রাক্টর লিখছি না, তোমাদের বুক ক্লাসের কথা চিন্তা করো। তুমি বুক ক্লাসের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর থেকে বুক ক্লাসের এমটি কনস্ট্রাক্টরকে কল করবা, সে সময় এরকম দিয়ে ইউজ করতে পারো।
কোশ্চেন? স্যার আমাদের স্যার ইনহেরিটেন্স কয় প্রকার আক্স করলে স্যার আমরা 4 প্রকারই বলবো। অবশ্যই 4 প্রকার বলবা। কি কি শুধু বললে স্যার 4টাই বলবা, 4টা বলে বলবা, লাস্টেরটা পসিবল না। ওকে স্যার। স্যার বলো। স্যার জাভাতে স্যার মাল্টিপল পাথ ইনহেরিটেন্সটা নাই স্যার। এটাই তো বলছি, মাল্টিপল ইনহেরিটেন্সটা নাই, এটা পসিবল না। একটা ক্লাস কখনোই মাল্টিপল ক্লাসকে ইনহেরিট করতে পারবে না। আবার ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কোশ্চেন না থাকলে লিভ করতে পারো। নেক্সট দিন আমরা ইনহেরিটেন্সের কোড করব। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম এন্ড থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলো। আসসালামু আলাইকুম। স্যার স্লাইড 7 এ স্যার ওই যে ইনহেরিটেন্স স্যার সেকেন্ড লাইনটা স্যার বুঝতেছি না। এটা